আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি টিভির দুপুর একটার বিশেষ সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি হাবিবা আফরোজ। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী সাবেক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ ভোর ৬টায় মারা যান আপোষহীন এই নেত্রী। তার মৃত্যুতে শোকাচ্ছন্ন গোটা দেশ। আগামীকাল বুধবার বাদ জোহর মানিক মিয়া এভিনিউয়ে জানাজার শেষে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হবেন খালেদা জিয়া। আরও জানাচ্ছেন শাকিলা করিম। মঙ্গলবার ভোর ৬টা ক্ষমতা ও বিরোধী রাজনীতির দুই মেরুর এক প্রভাবশালী চরিত্র, বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির গুরুত্বপূর্ণ নেত্রী, যার দীপ্ত হুঙ্কারে রাজপথে এক হতো বাংলার আপামর জনতা, সেই জননী বেগম খালেদা জিয়ার জীবনাবসান ঘটল আজ। মৃত্যুর সংবাদ নিশ্চিত করেন বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক। জানান, শেষ মুহূর্তে চিকিৎসা নেয়ার মতো আর সাড়া মিলছিল না। বাট আমি মেডিকেল বোর্ডের পক্ষ থেকে আজ ভোর ৬টায় ৩০ ডিসেম্বর ওনার মৃত্যু ক্লিনিক্যালি ডেথ ঘোষণা করেছিলাম। আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে ওনার দোয়া চাই। আপনারা দোয়া করবেন উনি যেন বেহেশতবাসী হন। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির জটিলতা সহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চলছিল তার চিকিৎসা। বিদেশে নেওয়ার উদ্যোগ নেওয়া হলেও শারীরিক অবস্থা ভালো না থাকায় তা সম্ভব হয়নি। শ্বাসকষ্ট দেখা দিলে গত ২৩ নভেম্বর তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। দফায় দফায় শারীরিক পরিস্থিতির অবনতি ও স্বল্প উন্নতির মধ্য দিয়ে হাসপাতালের সময় পার করছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী। এবছরের ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান। ৪ মাস পর ৬ মে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সে তিনি দেশে ফেরেন। দেশনেত্রী ও আপোষহীন উপাধিতে ভূষিত খালেদা জিয়া চিরবিদায় নিলেন তার প্রিয় দেশবাসীর কাছ থেকে। আর কোনোদিন মাইক্রোফোনের সামনে বলবেন না, প্রিয় দেশবাসী। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। শাকিলা করিম, RTV, ঢাকা। দর্শক, এই মুহূর্তে গুলশানে রয়েছেন আমাদের সহকর্মী শামীম চৌধুরী। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শামীম, জানাবেন যে আপনার কাছে কি তথ্য রয়েছে? জি হাবিবা, আজকে পুরো দেশ এবং বাংলাদেশি জাতীয়তাবাদ যারা রয়েছেন, পুরো দেশের মানুষ আজকে শোকে বিহ্বল। শোকের ছায়া নেমে পড়েছে সবার মাঝে। আমি এই মুহূর্তে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে আছি এবং আপনি ইতিমধ্যে বলেছেন যে এখানে ইতিমধ্যে স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়েছে। কারণ বেগম, আপনারা জানেন যে বিএনপি চেয়ারপারসন এবং বাংলাদেশের সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ ৬টার সময়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। পৃথিবীর মায়া ছেড়ে তিনি চলে গিয়েছেন। তো পরবর্তী বিএনপি কর্মসূচি কী হবে? ইতিমধ্যে কিন্তু বিএনপি থেকে ৭ দিনের একটা শোক ঘোষণা করা হয়েছে। তো পরবর্তী আসলে নির্দেশনা কী হবে এবং দেশবাসীর উদ্দেশ্যে বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে আসলে তাদের কি পরিকল্পনা বেগম খালেদা জিয়াকে পরবর্তী কার্যক্রম নিয়ে, সেটা জানার জন্যই আসলে আমরা এখানে অপেক্ষা করছি। এবং এখানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে এবং এই বৈঠকে কিন্তু রয়েছেন বিএনপি চেয়ারপারসন এবং বেগম খালেদা জিয়ার ছেলে তারেক রহমান, এবং তার নেতৃত্বে এই বৈঠক হচ্ছে। এবং এই বৈঠকে কিন্তু স্থায়ী কমিটির সকল সদস্য উপস্থিত আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিছুক্ষণ পরও হয়তোবা এই বৈঠক শেষ হবে এবং বৈঠক শেষে পরবর্তী কর্মসূচি কি হবে সেটা হয়তোবা আমরা জানতে পারবো। তবে আপনাকে হাবিবা যেটা জানিয়ে রাখতে চাই যে আপনি দেখছেন যে ইতিমধ্যেই এই গুলশানে বিএনপি চেয়ারপারসনের যে রাজনৈতিক কার্যালয়, এখানে এসে কিন্তু দলীয় নেতাকর্মীরা আস্তে আস্তে ভিড় করছেন। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আসলে বেগম খালেদা জিয়াকে যারা পছন্দ করেন, যারা বেগম খালেদা জিয়াকে ধারণ করেন, তারা কিন্তু এই গুলশানের এসে একদম রাস্তায় সড়কের উপর বসে আছেন এবং কারো হাতে তসবি, কারো হাতে আসলে কেউ হয়তোবা জায়নামাজে বসে আছেন। তারা আসলে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছেন।
আর রাস্তার অন্যান্য পাশে দেখবেন যে আস্তে আস্তে করে তৃণমূল থেকে কেন্দ্রীয় নেতারা আস্তে আস্তে এসে এখানে আসলে জড়ো হচ্ছেন। সবাই আসলে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করছেন, তার রুহের মাগফিরাত কামনা করছেন এবং তারা বলছেন যে আল্লাহ যাতে তাকে বেহেশতবাসী করেন, সেজন্যই তারা আসলে এখানে দোয়া করছেন। আপনাকে আরও একটি তথ্য জানিয়ে রাখতে চাই, ইতিমধ্যেই কিন্তু সরকারিভাবে ঘোষণা হয়েছে যে বেগম খালেদা জিয়াকে আগামীকাল মানিক মিয়া এভিনিউয়ে কিন্তু জানাজা বাদ-জোহর জানাজা হবে এবং এই জানাজার পরে কিন্তু বেগম খালেদা জিয়ার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর যেখানে অবস্থিত রাজধানীর শেরেবাংলা নগরে, সেখানেই কিন্তু তাকে সমাহিত করা হবে, অর্থাৎ চিরনিদ্রায় তিনি সেখানেই শায়িত হবে। হাবিবা, আপনার মাধ্যমে দেশবাসীকে একটা কথা জানিয়ে রাখতে চাই, বেগম খালেদা জিয়া কিন্তু যখন সুস্থ ছিলেন তখন কিন্তু তিনি এই গুলশানে রাজনৈতিক চেয়ারপারসন এর যে কার্যালয়, এখানে কিন্তু তিনি সুস্থ অবস্থায় আসতেন এবং আমরা দেখেছি যে সুস্থ অবস্থায় তিনি কিন্তু সেই রাত 9টা অথবা 7টার দিকে আসতেন এবং এখানেই তিনি অফিস পরিচালনা করতেন এবং অফিস পরিচালনা শেষ করে কিন্তু এখান থেকে তিনি চলে যেতেন। আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখি, গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় রয়েছে, এই কার্যালয়ে যে ব্যালকনি রয়েছে সেখান থেকেই বেগম খালেদা জিয়া এসে তার নেতাকর্মীদের উদ্দেশ্যে সুস্থ থাকা অবস্থায় কিন্তু হাত নাড়িয়ে অভিবাদন জানাতেন এবং তার নেতাকর্মীরা কিন্তু সেই অভিবাদনে সাড়া দিতেন। আর কখনো কোনো অবস্থাতে বেগম খালেদা জিয়া এই ব্যালকনিতে দাঁড়াবেন না এবং তিনি তার নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নাড়াবেন না, দেশবাসীর উদ্দেশ্যে তিনি হাত নাড়াবেন না, এই গুলশানের রাজনৈতিক কার্যালয়ে তিনি আর কখনো আসবেন না। তিনি আজ ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, পৃথিবীর মায়া ছেড়ে তিনি আসলে চলে গেছেন। পুরো দেশ, পুরো জাতি আজকে শোকে স্তব্ধ, শোকে বিহ্বল। আপনাকে আরও একটা বিষয় জানিয়ে রাখতে চাই, বেগম খালেদা জিয়া কিন্তু অন্যায়ের বিরুদ্ধে সবসময় আপোষহীন ছিলেন এবং তিনি কিন্তু কখনো আপোষ করেননি। যখন ১/১১ সময় তাকে বলা হয়েছিল ক্ষমতা গ্রহণ করার জন্য, তখন কিন্তু তিনি গ্রহণ করেননি ক্ষমতা, কারণ অন্যায়ের সঙ্গে আপোষ করেননি, তিনি মুচলেকা দেননি। তিনি তখন বলেছিলেন দৃপ্ত কণ্ঠে, দৃঢ়তার সঙ্গে, এই দেশই আমার শেষস্থল, এই দেশ ছেড়ে আমি কখনো কোথাও যাব না। ২৪-এর যে গণ অভ্যুত্থানটা হয়েছে সেই গণ অভ্যুত্থানেও কিন্তু তিনি ভূমিকা রেখেছেন। তিনি বাংলাদেশের মানুষের জন্য একটা মানসিক শক্তি হিসাবে কাজ করেছেন বেগম খালেদা জিয়া। আমরা আরও একটু জানিয়ে রাখতে চাই যে বাংলাদেশের তিনি কিন্তু ৫ বার কারাবরণ করেছেন, কারণ তিনি কখনো আপোষ করেননি, দৃঢ়তার সঙ্গে অবিচল ছিলেন সবসময়। বেগম খালেদা জিয়া সেই ১৯৭১ সালে কিন্তু জুলাইয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং ক্যান্টনমেন্টে তাকে রাখা হয়েছিল, কিন্তু তারপরও কিন্তু তিনি পাকিস্তানি বাহিনীর সঙ্গে তিনি আপোষ করেননি। তিনি কিন্তু চাইলেই হয়তো আপোষ করতে পারতেন, কিন্তু তিনি চেয়েছিলেন দেশের মানুষ এবং দেশের মানুষের স্বাধীনতা। এখন আসলে বৈঠক চলছে, এখানে স্থায়ী কমিটির বৈঠক চলছে, যেখানে নেতৃত্ব দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বেগম খালেদা জিয়ার পুত্র তারেক রহমান, এবং সেখানে রয়েছে স্থায়ী কমিটির সদস্যবৃন্দ। সব সদস্যবৃন্দ এখানে উপস্থিত নেই, কারণ আপনারা জানেন যে বিএনপির একজন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ তিনি কক্সবাজারে আছেন। আমির খসরু মাহমুদ চৌধুরী তিনিও কিন্তু এখন এখানে নেই, তিনিও হয়তোবা এখানে রওনা দিয়েছেন, হয়তোবা এখানে এসে উপস্থিত হবেন। এখানে রয়েছেন নজরুল ইসলাম খান, রয়েছেন বাবু গয়েশ্বরচন্দ্র রয়, রয়েছেন এখানে ডক্টর খন্দকার মোশাররফ রয়েছেন এবং রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্যান্য যে নেতৃবৃন্দ রয়েছেন সেই নেতৃবৃন্দ কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। তারা বৈঠক করছেন, কিন্তু বৈঠক থেকে আসলে তারা কি সিদ্ধান্ত দিবেন, কি সিদ্ধান্ত আসতে পারে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে জন্য, এটা কিন্তু এখন পর্যন্ত আসলে নিশ্চিত হওয়া যাচ্ছে না, কারণ বৈঠক চলমান রয়েছে। তবে ইতিমধ্যে কিন্তু বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি কিন্তু দলের পক্ষ থেকে 7 দিন ব্যাপী আসলে একটা শোক ঘোষণা করেছেন এবং এখানে যখন জাতীয় স্থায়ী কমিটির নেতৃবৃন্দ সহ অন্যান্য বিএনপির নেতৃবৃন্দরা যখন এখানে প্রবেশ করেছিলেন তখন কিন্তু আমরা তাদের সঙ্গে কথা বলেছিলাম। তারা বলেছেন, বিশেষ করে নজরুল ইসলাম খান, ডাক্তার এজেডএম জাহিদ তারা কথা বলেছেন, তারা বলেছেন যে আসলে বাংলাদেশের জন্য এটা আসলে একটা অপূরণীয় ক্ষতি এবং এই ক্ষতি কখনো আসলে পূরণ হওয়ার নয়। ডাক্তার জাহিদের কাছে আমরা প্রশ্ন করেছিলাম যে বেগম খালেদা জিয়ার চিকিৎসার সময় কিন্তু তিনি দায়িত্বে ছিলেন এবং
তিনি প্রধান ছিলেন, তার কাছে জিজ্ঞেস করেছিলাম যে আসলে শেষ কখন বেগম খালেদা জিয়ার সঙ্গে তার কথা হয়েছিল এবং তার কাছে বেগম খালেদা জিয়ার জন্য আসলে কোনো নির্দেশনা ছিল কিনা, দেশবাসীর জন্য সর্বশেষ কোনো বার্তা তিনি দিয়ে গিয়েছিলেন কিন্তু ডাক্তার জাহিদ তিনি তার সঙ্গে যে স্মৃতি রয়েছে চিকিৎসাকালীন সময়ে সেই স্মৃতিগুলোই আসলে রোমন্থন করেছেন। এখানে তিনি বলেছেন যে আসলে তার সঙ্গে এক্স্যাক্ট আসলে কি হয়েছিল, বেগম খালেদা জিয়ার সঙ্গে কি কথা হয়েছিল, তবে দেশবাসীর জন্য আসলে কোনো নির্দেশনা আছে কিনা এবং তিনি তার দলের জন্য কোনো নির্দেশনা প্রদান করে গিয়েছিলেন কিনা বা সর্বশেষ বেগম খালেদা জিয়া কখন ডাক্তার এজেড জাহিদের সঙ্গে কথা বলেছেন সেই বিষয়টা আসলে বলতে গিয়ে কিন্তু উনি আবেগে আপ্লুত হয়েছেন। আমরা ওনার চোখে জল দেখতে পেয়েছি। আবেগের কারণে আসলে তিনি সেই বিষয়টা আমাদের কাছে বলতে পারেননি। বৈঠক চলমান রয়েছে, আপনারা দেখছেন যে এখানে আসলে বিএনপির নেতাকর্মীরা আস্তে আস্তে ভিড় করা শুরু করেছে এবং আস্তে আস্তে করে তারা আসলে এখানে রয়েছে। আমরা এখানে অনেক মানুষজনকে দেখতে পেয়েছি যারা এখানে এসে আসলে উপস্থিত হয়েছেন। আমরা যদি একজনের সঙ্গে একটু কথা বলতে চাই, আমরা দেখতে পাচ্ছি যে আসলে মহিলা দলের একজন রয়েছেন, আমরা আসলে তার সঙ্গে একটু কথা বলতে চাই, একটু যদি বলতেন। না, এটা তো আর কি বলার, আমাদের তো এই 16-18 কোটি মানুষের স্পন্দন নিভে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে একটা সবচেয়ে বড় একটা কষ্ট, এর থেকে আর বড় কষ্ট কিছু নাই। এখন আমরা আমাদের মানে আমাদের যে ধারাবাহিকতা রাজনীতি, এটাকে টিকিয়ে রাখতে হবে। সেই জিয়াউর রহমানের রাজনীতির যে ধারক আমাদের ম্যাডাম খালেদা জিয়া ছিলেন, তার বাহক, এবং আমরা সেটাকে এখনো টিকায় রাখার জন্য যে যতটুকু শ্রম দেওয়ার, যতটুকু যা করার অবশ্যই আমরা করব এবং জিয়া পরিবারের পাশে থাকব। এবং আমরা আমাদের যে জিয়ার রহমানের যে আদর্শ এবং খালেদা জিয়ার যে আদর্শ নিয়ে উনি রাজনীতি করেছেন, ওই রাজনীতিকে তাকে আমরা আগায় নিয়ে যাব, এটাই হচ্ছে আমাদের বড় পাওয়া, মানে ইচ্ছা এবং বড় একটা চাওয়া। ইনশাআল্লাহ আমরা আমাদের সেই জিয়াউর রহমানের রাজনীতি আর খালেদা জিয়ার রাজনীতি টিকে থাকবে এবং এটাকে চলমান থাকবে। আমি কি বলবো, আমার কোনো ভাষা নেই। দীর্ঘদিন যাবৎ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমল থেকেই এই দলের সঙ্গে জড়িত আছি। আমাদের মা চলে গেছেন, আমাদের কোনো ভাষা নেই। আমরা মা অন্যায়ের কাছে কখনো আপোষ করেননি। আমার মা চলে গেছে, আমাদের ব্যথা, আমরা সারা জাতি ইতিম হয়ে গেছি। আমরা ইতিম। আমরা তারপরেও দোয়া করছি আল্লাহ তাআলা যেন আমাদের দেশ নায়ক তারেক রহমানকে এই শোক সইবার ধৈর্য ধারণ করেন, ধৈর্য দেন। আমরা সব সময় ওনার পাশে থাকব, ওনাকে শক্তিশালী করব, এটাই আমাদের দোয়া, এটাই আমাদের কামনা। জি হাবিবা, আপনি দেখছিলেন যে বিএনপি নেতাকর্মীরা এখানে আসলে কতটা শোকের মধ্যে রয়েছে। তারা আসলে কথা বলতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়ছেন। তারা আসলে দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন, তারা যাতে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেছেন, তার জন্য, তার শান্তি কামনার জন্য এখান থেকে দোয়া চাইছেন। আমরা আসলে এখানে আরও অনেকজনকে পেয়েছি, আমরা যদি একটু জানতে চাই। অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলছি যে আমাদের গণতন্ত্রের অতন্ত্র প্রহরী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে আজ নেই। ম্যাডাম খালেদা জিয়ার যে স্বপ্নগুলো ছিল, সেই স্বপ্নগুলো আগামী দিনে বাস্তবায়ন হোক। আর যে কষ্টগুলো ছিল, ওনার জীবদ্দশায় রাজনীতি করতে এসে তিনি যে পরিমাণ নির্যাতিত হয়েছেন, নিষ্পেষিত হয়েছেন, সেই কষ্টগুলো যেন আগামী দিনের রাজনৈতিক অঙ্গনে কিংবা সামাজিক অঙ্গনে বাংলাদেশের কাউকে এরকম কষ্ট পেতে না হয়, সেই প্রত্যাশা আমরা করছি। হাবিবা, আপনি দেখছিলেন, তবে এখানে ভেতরে শামীম, আপনি আমাদের সঙ্গে সংযুক্ত থাকুন। যে বৈঠকটি অনুষ্ঠিত হবে নিশ্চয়ই আপনার মাধ্যমে সেই বৈঠকের সার্বিক তথ্য আমরা দর্শকদেরকে জানাতে পারবো। আমি এই মুহূর্তে চলে যাচ্ছি এভার কেয়ার হসপিটালে, সেখানে রয়েছেন আমাদের আরেক সহকর্মী, তার কাছ থেকে জেনে নিব সেখানকার কি অবস্থা। রুদ্র রফিক আমাদের সঙ্গে রয়েছেন। রুদ্র, জানাবেন যে এভার কেয়ারের সার্বিক অবস্থা কি এবং সেখানে নেতাকর্মীরা যারা জড়ো হয়েছেন তাদের বিষয়ে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? হাবিবা, রাজধানীর এভার কেয়ার হাসপাতালে এখন নেতাকর্মীদের ঢল নেমেছে। বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর শোনার পর থেকেই কিন্তু শুধু রাজধানী নয়, রাজধানীর আশেপাশে বিশেষ করে গাজীপুর, নারায়ণগঞ্জের থেকে আসলে নেতাকর্মীরা এখানে এসেছেন। এবং শুধু বিএনপি নেতাকর্মীরা, দলমত নির্বিশেষে নানা শ্রেণী পেশার মানুষ কিন্তু এভার কেয়ারের সামনে আসছেন এবং বেগম খালেদা জিয়ার শাসনামল, সেই শাসনামলের অর্জনগুলো তারা স্মৃতিচারণ করছেন। বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্বের ক্ষেত্রে বেগম খালেদা জিয়ার যে আপসহীনতা, সেই আপসহীনতার
স্মৃতিগুলো তারা স্মৃতিচারণ করছেন। পাশাপাশি বিগত সরকারের সময়, বিশেষ করে আওয়ামী সরকারের আমলে বেগম খালেদা জিয়ার উপরে যে নির্যাতন নিপীড়ন হয়েছিল, সেই নিপীড়নের জন্য শেখ হাসিনার প্রতি তারা ধিক্কার জানাচ্ছেন। বিশেষ করে বেগম খালেদা জিয়াকে বারবার চিকিৎসার জন্য কিন্তু বিদেশে নিয়ে যাওয়ার জন্য আবেদন করা হয়েছিল, কিন্তু সে সময় তাকে বিদেশে চিকিৎসা নিতে দেওয়া হয়নি। নেতাকর্মীরা অভিযোগ করছেন যে বেগম খালেদা জিয়াকে যদি সে সময় চিকিৎসা নিতে দেওয়া হতো তাহলে তার আজকের এই করুণ পরিণতি হতো না। বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরেই কিন্তু বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন, বিশেষ করে লিভার সিরোসিস, ফুসফুসজনিত সমস্যা, কিডনিজনিত সমস্যায় তিনি ভুগছিলেন। সর্বশেষ এই নভেম্বরের 23 তারিখে তিনি ফুসফুসের সমস্যাজনিত, সংক্রমণজনিত সমস্যায় তিনি হাসপাতালে ভর্তি হন এবং তারপরে তার অবস্থার অবনতি হলে 27 নভেম্বর থেকে তাকে সিসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছিল এবং এরপরে আসলে তার অবস্থার আরও অবনতি হয়, তাকে আইসিইউতে চিকিৎসা দেওয়া হয় এবং বেগম খালেদা জিয়ার এই মৃত্যুর খবর শুনে কিন্তু নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তারা হাসপাতালের সামনে ভিড় করছেন এবং বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার জন্য তারা মাগফিরাত করছেন, দোয়া করছেন। আমরা দেখেছি এখানে বেশ কয়েকজন মাদ্রাসার শিক্ষার্থীরা এসে তারা সকাল থেকে কোরআন খতম দিচ্ছেন, এরকম দৃশ্যও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বেলা যত বাড়ছে ততই কিন্তু নেতাকর্মীদের ভিড় হাসপাতালের সামনে বাড়ছে। ইতিমধ্যে দলের পক্ষ থেকে কিন্তু 7 দিনের শোক কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এছাড়াও সরকারের পক্ষ থেকে কিন্তু 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। সেই সাথে আগামীকাল সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে এবং আপনাকে জানিয়ে রাখি, আগামীকাল জোহরের পর মানিক মিয়া এভিনিউতে জানাজা অনুষ্ঠিত হবে এবং জানাজার পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধির পাশে সমাহিত করা হবে। তো হাবিবা, এই ছিল এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে সবশেষ পরিস্থিতি। জি রুদ্র, ধন্যবাদ আপনাকে। দেশ ও জাতির জন্য অসামান্য অবদানের কারণে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে জাতি চিরকাল স্মরণ করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার দুপুরে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি বলেন, দেশের গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পুরো জাতি আজ গভীর শোক ও বেদনাহত। প্রধান উপদেষ্টা বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক ও আগামীকাল বুধবার 1 দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। জানাজা সহ সব ধরনের শোক পালনে শৃঙ্খলা বজায় রাখার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি। গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। তার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারিয়েছে। এই গভীর শোকের মুহূর্তে আমি তার পরিবারের সদস্যবৃন্দ, রাজনৈতিক সহকর্মী এবং অগণিত কর্মী সমর্থকদের প্রতি সমগ্র জাতির পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহর কাছে আমার প্রার্থনা, তিনি যেন আমাদের সবাইকে এই গভীর শোক কাটিয়ে ওঠার শক্তি দান করেন। দর্শক, এই মুহূর্তে চট্টগ্রামে রয়েছেন আমাদের সহকর্মী সাইফুল মাহমুদ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাইফুল, জানাবেন যে চট্টগ্রামের পরিস্থিতি কি দেখছেন এই মুহূর্তে? হাবিবা, আসলে যেমনটি বলেছেন, 3বারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ ভোর সকাল 6টার সময় মারা যাওয়ার পরেই কিন্তু আসলে চট্টগ্রামে কিন্তু একটা শোকের ছায়া নেমে এসেছিল। আমরা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আসলে বিএনপির যে পার্টি অফিস আছে, মহানগর পার্টি অফিসের সামনে। এখানে কিন্তু সকাল থেকেই মৃত্যুর সংবাদ আসার পরেই কিন্তু আসলে এখানে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা এবং একটা স্টেজ করেছেন। তারা কিন্তু এখানে দোয়া মাহফিল, মিলাদ মাহফিল করেছেন এবং এই মুহূর্তে কিন্তু নামাজের জন্য কিছুটা বিরতি দিয়েছেন। এরপর পরেই কিন্তু তারা কিন্তু আবার আসবেন এবং কোরআন খতম দিচ্ছেন। এখানে যারা বিভিন্ন এতিমখানার শিশুরা রয়েছেন, হুজুররা রয়েছেন, তারা কিন্তু আসলে এখানে কোরআন খতম দিচ্ছেন এবং এখানে যারা পার্টির যেই নেতাকর্মীরা আছে তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে এখানে আসছেন এবং তারা কিন্তু প্রত্যেকেই কালো বেশ ধারণ করেছেন এবং তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু আসলে বেগম খালেদা জিয়ার জন্য আসলে দোয়া করতেন এবং তারা কিন্তু আসলে ঘুম থেকেই উঠে এই ধরনের একটি সংবাদ তারা কিন্তু সেটা কিন্তু আশা করেননি। তারা আসলে ভালো কোনো কিছু আশা করেছিল। আমরা
কয়েকজন নেতাকর্মীর সাথে কথা বলবো এবং তাদের যে মনোভাব সেটা আমরা একটু জানার চেষ্টা করবো। আসলে আপনারা আমাদেরকে যদি বলেন আসলে আপনাদের এই তিনবারের প্রধানমন্ত্রী আসলে চলে গেছে, আপনাদের নেত্রী, আপনাদের কাছে কেমন লাগতেছে এখন? আসলে সকালে বলার ভাষা নেই আমাদের। আমরা সকালে ঘুম থেকে ওঠার পরে যখন জানতে পারি আমাদের নেত্রী আর নাই, নির্যাতিত নিপীড়িত 17টি বছর সংগ্রাম আন্দোলন সংগ্রামের মাধ্যমে তিনি এই দেশকে রক্ষা করেছে, গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। অসুস্থতাটার জন্য যে 2023 সালে তিনি চিকিৎসার অভাবে বিদেশে কোনো চিকিৎসা নিতে পারে নাই, তিলে তিলে তাকে কষ্ট দিয়ে এই মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। আজ তার এই 16 কোটি মানুষ তার জন্য অশ্রু জড়া। এই দেশে ওনার অভাবটা পূরণ করা, শূন্যতা পূরণ কেউ করতে পারবে না। দেশনায়ক তারেক রহমান সারা রাত ছিল এখানে মায়ের পাশে। আজকে দেখতেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির পার্টি অফিসে নেতা কর্মীদের ঢল এখানে সবাই আসছে। শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্ব এখন স্মিত। অর্থাৎ বেগম খালেদা জিয়া যখন দেশের সংকটময় মুহূর্তে সকল কিছুর সমাধান নিজে দিয়েছেন, আমি দেখেছি খুব কাছে থেকে বাংলাদেশের 90-এর স্বৈরাচার এরশাদ হটাও আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। লং মার্চে চট্টগ্রাম থেকে শুরু করে সুদূর কক্সবাজার পর্যন্ত, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার পর্যন্ত উনি সম্মুখ সারিতে লং মার্চের নেতৃত্ব দিয়েছেন। ওই লং মার্চে আমি সাথে ছিলাম এবং প্রত্যেকটি সংকটময় মুহূর্তে উনি বাংলাদেশ দেশের সুষ্ঠু সমাধান দিয়েছেন এবং উনি কখনো কারো কাছে আপোষহীন নেতৃত্ব দিয়েছেন, আপোষ করেননি। এই সংকটময় মুহূর্তে উনি মারা যাওয়ায় শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্ব যে ক্ষতি হবে সেটা সমাধান করার মতো আমাদের আর কোনো 100 বছরে পূরণ হবে কিনা আমি জানি না। আমরা খুবই শোকাহত। জাতীয় ঐক্যের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি সারা জীবন কোনো অন্যায়ের সাথে আপোষ করেননি, শেষ পর্যন্ত মহান রব্বুল আলামিনের নিকট আপোষ করে তিনি আমাদের ছেড়ে বিদায় নিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বেগম খালেদা জিয়া শুধু বাংলাদেশেরই নেত্রী নন, তিনি হয়ে উঠেছেন সমগ্র পৃথিবীতে নেলসন ম্যান্ডেলার সাথে আমি তুলনা করব। উনি দক্ষিণ এশিয়ার অবিসংবাদিত নেত্রী। বাংলাদেশ আজকে একজন অভিভাবককে হারালো, যে অভিভাবকের শূন্যতা আগামীতে 50-100 বছরে পূর্ণ হবে কিনা আমি জানি না। আসলে আমাদের অনুভূতিটা খুবই খারাপ লাগছে। আমরা আসলে শোকাহত, কারণ একটা বাংলাদেশের মধ্যে একটা মাত্র বিরল সে আপসী নেত্রী আমাদের সে বেগম খালেদা জিয়া। দেশপ্রেমী এবং আপসী নেত্রী একজনই ছিল এবং উনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন। এটা আমাদের খুবই কষ্ট এবং আমরা শোকাহত। এটা আমাদের অপূরণীয় হয়ে গেলে, এটা অপূরণীয় ক্ষতি হয়ে গেলে উনি চলে যাওয়ারা আমরা ওনাকে পেয়ে গর্বিত। সত্যি কথা বলতে কি, 1986 সনের থেকে আমি ছাত্র সংগঠন করি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া 1986 সনে লালদিঘির পার থেকে উনি সেদিনই প্রমাণ করছিল উনি আপসী নেত্রী। সত্য কথা, সারা বাংলাদেশে আমাদের ত্যাগী কর্মীরা ওনার প্রতি এবং সারা বিশ্বের বাসী ওনার প্রতি শোকাহত ছাড়া আর কিছুই নেই আমাদের। আমরা আর পাবো না এই ধরনের একটা মাকে, তাই এটাই আমাদের প্রত্যাশা, আমাদের দুঃখ এটাই। এবং আমরা চেষ্টা করছি, আর কি আমাদের আর ফিরে আসবে না আমাদের নেত্রী। কেমন লাগতেছে আসলে? এটা তো ভাষায় প্রকাশ করা যাবে না। আমাদের যে এখন যে গিয়াটা আমাদের যাচ্ছে, আমাদের আসলে যদি বলে থাকি, আসলে চট্টগ্রামে যারা যে নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু প্রত্যেকে কিন্তু আসলে শোকে স্তব্ধিত হয়ে গেছে। কিন্তু আসলে এই ধরনের হঠাৎ করে কিন্তু আসলে 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আসলে চলে যাবে, এটা কেউ কিন্তু প্রত্যাশা করেনি। এবং তারা কিন্তু তাদের একটাই মনোভাব ছিল এবং মনোবল শক্ত ছিল চট্টগ্রামের নেতাকর্মীদের, আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে তিনি নির্বাচিত হবেন এবং তিনি কিন্তু আবারও প্রধানমন্ত্রী হবেন। এখানকার চট্টগ্রামবাসী কিন্তু সেটাই মনে করেছিল এবং তারা কিন্তু এখানে কান্নায় ভেঙে পড়েছেন এবং তারা কিন্তু তার আত্মার মাগফিরাত কামনা করতেন। এই মুহূর্তে আসলে এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে 3বার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর সর্বশেষ সংবাদ। ধন্যবাদ আপনাকে সাইফুল। আপনি আমাদের সঙ্গে সংযুক্ত থাকুন। পরবর্তী সংবাদে নিশ্চয়ই আপনার কাছ থেকে আরও তথ্য আমরা দর্শকদের জানাতে পারবো। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিনা অপরাধে জেলখানায় নির্যাতন করা হয়েছিল।
তার মৃত্যুর পেছনে ফ্যাসিস্ট হাসিনা সরকার দায়ী বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। জানান, আগামীকাল সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বেগম জিয়ার জানাজাকে কেন্দ্র করে সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে। এ সময় উপদেষ্টা পরিষদ বিশেষ সভায় 1 মিনিট নীরবতা ও মোনাজাত করা হয়। সভার শুরুতে 1 মিনিট নীরবতা পালন ও মরহুমার আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়। এছাড়া বেগম খালেদা জিয়ার মৃত্যুতে একটি শোক প্রস্তাব গৃহীত হয়, যা পাঠ করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন তথ্য উপদেষ্টা রিজওয়ানা হাসান। বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোক বই খোলা হবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়। বেগম খালেদা জিয়াকে বছর খানেক বা বছর দুয়েক আগে যদি আমরা হয়তো পেতাম, হয়তো আমাদের পক্ষে কিছু একটা করা সম্ভব ছিল। আল্লাহর ইচ্ছা উনি চলে গেছে। তবে আমাদের জন্য সবচেয়ে বড় আনন্দের ব্যাপার হচ্ছে উনিও সারা দেশের মানুষের সম্মান, শ্রদ্ধা এবং ভালোবাসা নিয়ে বিদায় নিয়েছে। ওনাকে জেলখানায় বিভিন্ন সময় যেভাবে নির্যাতন করা হয়েছিল, ওনাকে আমরা হয়তো এত তাড়াতাড়ি হারাতাম না। আমি ব্যক্তিগতভাবে মনে করি বেগম জিয়ার এই মৃত্যুর পিছনে ফ্যাসিস্ট যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা এবং ওনার যে সরকার আছে, অবশ্যই তার দায় রয়েছে। দর্শক, আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন আরটিভির বার্তা প্রধান সিনিয়র সাংবাদিক জনাব ইলিয়াস হোসেন। তার কাছে চলে যাচ্ছি। জনাব ইলিয়াস হোসেন, চলে গেলেন আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া। এর মধ্য দিয়ে বাংলাদেশ অভিভাবকশূন্য হয়ে গেল। তো কি বলবেন সার্বিকভাবে? আপনি ঠিকই বলেছেন। আমরা একটু আগেও দুপুর 12টার সময় আমাদের অন্তর্বর্তী সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার বক্তব্যেও এই কথা বলেছেন যে দেশ অভিভাবক শূন্য হয়ে গেল। উনি একজন মহান নেত্রী ছিলেন, এটি সর্বজন গ্রাহ্য। আপনি লক্ষ্য করেছেন যে উনি যখন শেষবার হসপিটালে ভর্তি হলেন, এভার কেয়ার হাসপাতালে, সারা দেশবাসী তার জন্য চিন্তিত এবং দোয়া করছিলেন এবং রাষ্ট্রীয়ভাবেও দোয়া করার জন্য আহ্বান জানানো হলো। দেশে বিদেশে তার অগণিত ভক্ত সমর্থক তারা তার জন্য দোয়া করেছেন। আর তার জীবনের প্রথম ভাগটা একজন সাধারণ গৃহবধূর মতো কাটিয়েছিলেন। এরপরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন হত্যাকাণ্ডের শিকার হলেন, তারপরে একরকম অনিচ্ছাতেই বেগম খালেদা জিয়া সবসময় তার সন্তানদের নিয়ে তার ঘরেই সুখী ছিলেন। কিন্তু তা জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল বিএনপি তাকে ঐক্যবদ্ধ রাখার স্বার্থে, এবং ওই সময়ে যে বাঘা বাঘা নেতৃবৃন্দ ছিলেন কিন্তু বিএনপিতে, কিন্তু তারা কেউ ঐক্যের প্রতীক হতে পারছিলেন না। ফলে বেগম খালেদা জিয়াকে অনুরোধ উপরোধ করে তারা রাজনীতিতে নিয়ে আসলেন। তো অনেকেই প্রথমে ভেবেছিল যে এরকম একজন সাধারণ গৃহবধূ সে কেমনে এত বড় দলের নেতৃত্ব নেওয়া এবং আপনার এই দেশ পরিচালনার দায়িত্ব কিভাবে পালন করবে। কিন্তু উনি সবাইকে অবাক করে দিয়ে খুব দ্রুত দলের নেতৃত্ব দিয়েছেন এবং সারা দেশের মানুষ, একদম জ্ঞানী গুণী থেকে শুরু করে রাস্তাঘাটের সাধারণ কৃষক শ্রমিকরা পর্যন্ত তারকে সহজেই তাদের নেতা হিসেবে গ্রহণ করলেন। এবং উনি একের পর এক বক্তব্য, তারপরে তো জানেন যে তার জীবনে প্রথম যেটি ধাক্কা রাজনৈতিক জীবনে, সেটি হচ্ছে স্বৈরাচার হোসেন মোহাম্মদ এরশাদ বিরোধী আন্দোলন। এই আন্দোলনে উনি বাংলাদেশের এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত উনি দাপিয়ে বেরিয়েছেন। উনি কারাবন্দী হয়েছেন, উনি নির্যাতিত হয়েছেন, কিন্তু কখনোই পিছপা হননি। ওই এরশাদ বিরোধী আন্দোলনের সময়ই তার সহকর্মী এবং দেশের মানুষ তাকে আপোষহীন নেত্রী উপাধি দিলেন। এবং সেই আপোষহীন নেত্রী পরবর্তীতে যে ইলেকশনে 91 সালে যে জাতীয় সংসদ ইলেকশন হলো, সেই ইলেকশনে 5টি আসনে দাঁড়িয়ে 5টি আসনেই সে বিজয় অর্জন করেন। পক্ষান্তরে তার যে মূল প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা, তিনি 5টি দাঁড়িয়ে 2টাতে ফেল করেছিলেন। আমরা যেমনটি শুনছিলাম ভাইয়া, যে আইন উপদেষ্টা বলছিলেন যে সঠিক সময়ে তার চিকিৎসা ব্যবস্থা হলে হয়তো তিনি আমাদের মাঝে আরও কিছুদিন বেঁচে থাকতেন। তো এই বিষয়টিকে আসলে কিভাবে দেখছেন? হ্যাঁ, আমি এই কথাটা বলছি। তুমি আগে যে কথাটি বলছিলাম ওইটি আমি শেষ করছি আর 2টি লাইন বলে। সেটি হচ্ছে যে উনি লম্বা সময় ধরে যে নেতৃত্ব দিয়েছেন বিএনপিতে, এবং তার নেতৃত্বকালে এই বাংলাদেশে আধিপত্যবাদ বিরোধী একটি জনমত তৈরি হয়েছে এবং বাংলাদেশকে কখনো বিদেশি স্বার্থের কাছে বিকিয়ে দিতে দেননি, এবং কখনো কখনো তাকে দেশের বাইরে চলে যাওয়ার জন্য বাধ্য করতে চেয়েছিল 11 সরকার। তখনও তিনি যাননি এবং বলেছেন যে এই দেশ আমার, এর বাইরে আমার কোনো ঠিকানা নেই, বাঁচতে হলে মরতে হলে এখানেই তিনি থাকবেন।
এই যে তার বিভিন্ন সময় সাহসী যে বক্তব্য এবং দেশের মানুষকে আঁকড়ে ধরে থাকার যে মানসিকতা, এটাকেই জাতীয় অভিভাবকে উন্নীত করেছিল তাকে। সে কারণেই আজকে সবাই বলছে যে জাতি একজন অভিভাবক হারালো। আর আপনি এখন যে প্রশ্নটি করলেন সেটির উত্তরে আমি বলছি, হ্যাঁ, এটা হায়াত মৌত তো আসলে আল্লাহর হাতে, কে কখন মারা যাবে এটা কেউ জানে না। কিন্তু আপাত দৃষ্টিতে যেটি দেখা গিয়েছিল যে বেগম খালেদা জিয়া অসুস্থ থাকা অবস্থায় কতবার কতভাবে তার পরিবারের লোকরা আবেদন করেছে যে উন্নত চিকিৎসার জন্য তাকে একটু বিদেশে নেওয়া দেওয়া হোক। সেই সরকার, শেখ হাসিনা সরকার সে সুযোগ তো দেয়নি, উল্টো তার অসুস্থতা নিয়ে বাজে মন্তব্য করেছে সেই সময়। এগুলো সাধারণ মানুষও খুব রুষ্ট হয়েছে যে একজন অসুস্থ বয়সী মানুষকে নিয়ে এভাবে বাজে মন্তব্য করা যায় না। তো যে কারণেই সাধারণ মানুষের একটা বিশ্বাস যে বেগম খালেদা যদি আগে আরও উন্নত চিকিৎসার সুযোগ পেতেন তাহলে হয়তো বা সে আরও কিছুদিন আমাদের মাঝে থাকতেন। এই কারণেই এই কথাটা আজকে বেশি আলোচিত হচ্ছে এবং যেটি আইন উপদেষ্টা আসিফ নজরুলও বলেছেন। জি ভাইয়া, একজন সাধারণ গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠা, এবং এই বাংলাদেশের প্রধানমন্ত্রী, 3 বারের প্রধানমন্ত্রী আমরা জানি, তার এই যাত্রাটি কতটুকু সহজ ছিল? এটা মোটেও কোনো সহজ যাত্রা ছিল না। প্রথমত আপনি নিজেই বললেন যে একজন গৃহবধূ তার সন্তানের লেখাপড়া, ভালো মন্দ দেখাভাল করা আর সংসার দেখাশোনা করাই তার মূলত কাজ, এর বাইরের অভিজ্ঞতা তার ছিল না। কিন্তু বিএনপির মতো একটি রাজনৈতিক দল ওই সময় তারা রাষ্ট্র পরিচালনা করেছিল। তার মানে জিয়াউর রহমানের মৃত্যুর পরে ওই দলে কিন্তু অনেক জ্ঞানী গুণী অভিজ্ঞ নেতৃবৃন্দ ছিলেন, কিন্তু তারা দলটাকে ঐক্যবদ্ধ রাখতে পারছিলেন না। এই ঐতিহাসিক প্রয়োজনেই তাকে টেনে আনা হলো গৃহকোণ থেকে এই রাজনৈতিক টালমাটাল অবস্থার মধ্যে। কিন্তু উনি, আপনি লক্ষ্য করবেন যে আপনিও দীর্ঘদিন খবর পড়েন, আপনি দেখেছেন যে খালেদা জিয়া যে পরিমাণ আপসহীন এবং এক ধরনের দৃঢ়চেতা মানুষ, দেখতে সেই পরিমাণ শান্ত এবং স্থির তার অবস্থান। তো তাকে ঘিরে রাজনীতি যারা করেছে, আমাদের সুযোগ হয়েছে রিপোর্টিং করার ফলে তাদের বিভিন্ন সময় বিভিন্ন জনের সাথে কথা বলার, যে উনি সবার কথা শুনতেন, কিন্তু উনি যেটা সিদ্ধান্ত নিতেন সেখান থেকে আর সে সরতেন না। এতে তার যে ব্যক্তিত্ব তৈরি হয়েছিল যে হ্যাঁ, তাকে বলা যাবে, বোঝানো যাবে, কিন্তু উনি যেটা সিদ্ধান্ত নিয়ে ফেলবেন সেখান থেকে তিনি সরবেন না। এই কারণেই তিনি আপসহীন এবং এই কারণেই তিনি গণতন্ত্রের নেত্রী, গণতন্ত্রের মা বলা হয় তাকে। এই কারণে উনি যদি কারো কথা না শুনতেন তাহলে হয়তো আপনি বলতেন যে তার মধ্যে গণতন্ত্রের চর্চা নেই, কিন্তু উনি শুনতেন সবার কথাই, শুনে সব কথা মিলিয়ে একটা যেটি ইতিবাচক হবে সেই সিদ্ধান্ত নিতেন। সেই সিদ্ধান্ত থেকে তিনি সরে আসতেন না, যে কারণে তিনি আবার আপসহীন। এবং তার যে অনুগত অনুসারী, তার যে সহকর্মী, নেতৃবৃন্দ, রাজনৈতিক সহকর্মী, তারাও তার এই চরিত্রের সাথে পরিচিত ছিলেন এবং যতটা চেষ্টা করতেন আগেই তাকে বোঝানোর, পরবর্তীতে সেখান থেকে সরবেন না। তো এই যাত্রায় উনি ওনার অভিজ্ঞতা দিয়ে, ওনার ধৈর্য দিয়েই এই অবস্থান তৈরি করেছিলেন। জি, অসংখ্য আপনাকে আমাদের সাথে সংযুক্ত হয়ে এত কিছু শেয়ার করার জন্য। নিশ্চয়ই আপনাকে অন্য সময় আরও বিস্তারিত আলোচনার মাধ্যমে আমরা পাবো। দর্শক, RTVর বিশেষ সংবাদে পর্যন্তই। দুপুর 2:45 আমরা আবারও সংযুক্ত হব। সে পর্যন্ত সবাইকে RTVর সাথে সংযুক্ত থাকার আমন্ত্রণ জানাচ্ছি।